একটা স্কুল ভবন যেখানে এয়ারফোর্সের একটি ট্রেনিং বিমান এসে ধসে পড়েছে। শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক সবারই প্রাণেতে চলে যায়। আর অন্যদিকে ঠিক সেই সময়ে দোকানে পানি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, আর রিক্সা ভাড়া উঠেছে দ্বিগুণেরও বেশি। একদিকে কান্না, আরেকদিকে লাভের উৎসব। এই শহরে কান্নারও দাম আছে, শুধু জীবনের দামটাই পড়ে গেছে সবচেয়ে কম। কারণ এই দেশ কান্নায় নয়, লাভে বাঁচে। এই দেশের গরিবরা সহজে মারা যায়, তাদের মেরে ফেলা হয়। আর যারা বেঁচে আছে তারা টিকে থাকে মাথা নিচু। আজকের প্রসঙ্গটা কোনো অর্থনৈতিক বিশ্লেষণ নয়, আমাদের চিন্তা চেতনার বিষয়ও নয়। এটা একটা সতর্ক বার্তা, কেন বাংলাদেশের মানুষ গরিব হয়েই মারা যায়। বাংলাদেশ আন্ডার ইনফ্লেশন 2024-25 এক তথ্য অনুযায়ী 2025 সালের জুন মাসে বাংলাদেশের ইনফ্লেশন দাঁড়িয়েছে 8.48%, যার বিপরীতে বেতন বেড়েছে মাত্র 10%। মানে আপনি যতই ঘাম ঝরান না কেন, মুদ্রাস্ফীতি আপনার আগেই দৌড়াবে, যেন আপনি প্রতিদিনই লড়াই করছেন, কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই হেরে বসে আছেন। কিন্তু শুধু বাজারের দাম বাড়লে তো নয়, মানুষের ঘামের দামেরও চাই সঠিক মূল্যায়ন। চাকরি আছে, শ্রম আছে, কিন্তু নেই শান্তি। একটা ফিল্ড রিপোর্টে বলা হয়েছে এই দেশে নিম্নবিত্ত মানুষ দিনে 12 থেকে 14 ঘন্টা খেটে যা আয় করে সেটা মাত্র 500 থেকে 750 টাকা। কেউ খেতে কাজ করছে, কেউ মাছ ধরছে, আবার কেউ রিক্সা চালাচ্ছে। এসবকেই এখানে নিম্নবিত্তদের কাজ বলা হয়। কিন্তু এইসব কাজ শুধু শরীরটাকে চালাতে পারে, একটা সংসারকে নয়। আর শুধু গরিবরাও না, নিম্ন মধ্যবিত্তরাও আজ এই দৌড়ে হাঁপিয়ে উঠেছে। ওরাও সকাল থেকে রাত পর্যন্ত খেটে ঘরে ফেরে ভাঙা শরীর আর একরাশ টেনশন নিয়ে। মাস শেষে যখন বাচ্চার স্কুল ফি, বাসা ভাড়া আর বাজারের হিসাব মিলাতে হয়, তখন বোঝা যায় শুধু বেঁচে থাকা আর বাঁচা এক জিনিস না। এই দেশটা এমন এক জায়গা হয়ে গেছে যেখানে মানুষ কাজ পায় কিন্তু শান্তি পায় না, আয় করে কিন্তু স্বপ্ন করতে পারে না। শেষমেশ শরীর ভাঙে, মন পুড়ে, জীবনটা কেবল চলতেই থাকে। এই তো দিনভর খেটে মাস শেষে যা হাতে আসে তা দিয়েই যখন একটা পরিবার বাঁচতে পারে না, তখন বোঝা যায় সমস্যাটা শুধু আয়ের নয়, খরচের দায়ও গলা টিপে ধরা হয় মানুষকে। আর তাই তো কেউ চাইলেও ভবিষ্যতের কথা ভাবতে পারে না, কারণ এই দেশে সঞ্চয় এখন স্বপ্ন নয়, বিলাসিতা। একটা সময় বাংলাদেশের সঞ্চয়ের হার ছিল 30%-এরও বেশি, কিন্তু বাংলাদেশ আন্ডার ইনফ্লেশন রিপোর্টে দেখা গেছে 2022 সালে সেটা নেমে এসেছে 2.835%। সঞ্চয় এখন আর কারো ভরসা নয়, এটা বিলাসিতা, এটা অলীক কল্পনা, এমন এক ভবিষ্যতের ছবি যা কেবল টেলিভিশনের বিজ্ঞাপনে দেখা যায়। যে মানুষ সারাদিন খেটে পেট চালায়, সে যদি একদিন অসুস্থ হয়, শুধু স্বপ্ন না, এখন বেঁচে থাকাটাই হয়ে উঠেছে কঠিন। আর যেখানে মানুষের শরীরই ভেঙে পড়ে, সেখানে স্বাস্থ্যের কথা ভাবার অবকাশই কোথায়? বাংলাদেশ হেলথ কেয়ার ক্রাইসিস নামে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সরকারি হাসপাতালে রোগীর জন্য বেড খালি থাকে না, আর প্রাইভেট হাসপাতালে একজন নিম্ন আয়ের মানুষের একবারে চিকিৎসা খরচই তার পুরো মাসের বেতনের সমান। ওই একই প্রতিবেদনের আরেক অংশে বলা হয়েছে কৃষিক্ষেত্রের এক শ্রমিকের পা পুড়ে যাচ্ছে, কিন্তু তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এই দেশে কষ্ট চুপচাপ সহ্য করাকে ভালো গুণ হিসেবে ধরা হয়, কেউ এটাকে সমস্যাই মনে করে না। আর যারা এখনো সুস্থ আছে, তাদের সন্তানরাও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। শহরের বস্তিগুলোতে জন্মানো প্রতিটি শিশু যেন জন্ম থেকেই জানে তার স্কুল নয়, কুড়ানোর বস্তাই তার ভবিষ্যৎ। বুয়েটের একটি প্রতিবেদন অনুযায়ী ঢাকার বস্তিগুলোতে 1 বর্গ কিলোমিটার জায়গায় প্রায় 8 লাখের বেশি মানুষ গাদাগাদি করে বাস করে। সেখানে শিশুরা স্কুলের পরিবর্তে অমানবিক কাজে জড়াতে বাধ্য হয়। কেউ আবর্জনা কুড়ায়, কেউ জুতো পালিশ করে, আর কেউ শিল্প কারখানায় খাটে। তাদের ছোট্ট হাতে কখনোই বই ওঠে না, ওঠে ময়লার ব্যাগ। আর এই গল্পগুলো কারোর কানেই পৌঁছায় না। স্কুলের পরিবর্তে যখন শিশুর হাতে মাদক ওঠে, তখন সে শুধু শিক্ষা থেকে না, পুষ্টি থেকেও বঞ্চিত হয়। আর সে ক্ষুধা শুধু পেটে নয়, আত্মমর্যাদার ক্ষুধাও হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট বলছে 2023 সালের আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি 12.54% পৌঁছেছে, যা গত 12 বছরের মধ্যে সবচেয়ে বেশি। প্রতিটি বাজেটের সাথে সাধারণ মানুষের পুষ্টি সবার আগে কাটে, আর বাঁচার প্রশ্নটা পরে আসে। যখন একটা পরিবারে মাংসের জায়গায় আলু আসে, তখন সেটা শুধু খাওয়ার অভাব নয়, ঘরের সম্মানও কমে যায়। এইভাবেই জীবন চলে, কিন্তু কোনো নিয়মে নয়, কারণ এখানে নিয়ম মানে দেরি, অব্যবস্থা আর অপেক্ষা। একটা ফিল্ড রিপোর্টে বলা হয়েছে এই দেশে অনেকেই নিজের সঠিক বয়সটা পর্যন্ত জানেন না শহরের বাইরে অন্য রকম একটি জীবন আছে। এই দেশের মানুষ নিয়ম মেনে নয়, অবহেলায় বাঁচে, কারণ শৃঙ্খলা এখানে বিলাসিতা, আর সিস্টেম মানে অপেক্ষা। আর তাই এসব সমস্যার মূল কারণ একটাই, একটা সিস্টেম যেটা গরিবদের গরিব রেখেই চলেছে। এই গল্পগুলো কেবল ব্যক্তি নয়, একটা দেশের ভবিষ্যৎকেও গিলে খাচ্ছে। যখন লক্ষ লক্ষ মানুষ সঞ্চয় করতে পারে না, চিকিৎসা পায় না, শিক্ষার সুযোগ পায় না, তখন একটা জাতির মেরুদণ্ডই দুর্বল হয়ে পড়ে। গরিবরা শুধু নিজে কষ্ট পায় না, তারা পরবর্তী প্রজন্মকেও রেখে যায় কষ্টের চক্রে। একটা শিশু যদি কখনো স্কুলে যেতে না পারে, যদি কেবল খাওয়া আর বেঁচে থাকার চিন্তাতেই জীবন পার করে, তাহলে ভবিষ্যতে সে দেশের পক্ষে প্রতিযোগিতা করাটা কেবল কঠিন নয়, প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা দেশ পিছিয়ে পড়ে বৈশ্বিক উন্নয়নের দৌড়ে। বিদেশি বিনিয়োগ আসে না, দক্ষ জনবল তৈরি হয় না, ইনোভেশন থেমে যায়। দারিদ্রতা যেন শুধু দরিদ্রদের নয়, দেশটারও পেছনে টেনে ধরে রাখে। যতদিন না এই দারিদ্রতার শিকল ভাঙা যায়, ততদিন বাংলাদেশ শুধু পদ্মা সেতু বানিয়ে নয়, ভবিষ্যৎ স্বপ্নেও পেছনে পড়ে থাকবে। এই দেশের গরিবরা ব্যর্থ হয়ে গরিব হয় না, তারা গরিব হয় কারণ এই সিস্টেমটা তাই চায়। আয় আছে কিন্তু সংসার চলে না, শিক্ষিত কিন্তু চাকরি নেই, অসুস্থ কিন্তু চিকিৎসা নেই। এই দেশে আপনি মরতেও পারবেন না, শুধু গরিব হয়ে জন্মানোর অপরাধে। আর সেই মৃত্যু হবে নিঃশব্দে, অদৃশ্যে, কারো নজরেও পড়বে না, কারণ এখানে কারো কান্না শোনা হয় না, কারণ গরিবেরা কখনো চিৎকার করে না, তারা চুপচাপ মরে যায়। সব শুনে হয়তো মনে হয় এত কিছু বদলানো সম্ভব না, কিন্তু পরিবর্তন শুরু হয় খুব ছোট একটা জায়গা থেকে। যখন একজন কর্মকর্তা ঘুষ না নিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়ান, তখন একটা সিস্টেম বদলাতে শুরু করে। যখন একটা শিশু বস্তির ঘর থেকে স্কুলের ইউনিফর্ম পরে বের হয়, তখন দারিদ্রতার শিকল একটু একটু করে হালকা হয়। যখন একটা মেয়ে পড়ালেখার সুযোগ পায়, বিয়ের আগে নিজের জন্য দাঁড়াতে শেখে, তখন সমাজ একটুখানি এগোয়। আর যখন একটা অসুস্থ শ্রমিক সরকারি হাসপাতালে সেবা পায় বিনা খরচে, তখন মানুষ বিশ্বাস করতে শেখে যে তার জীবনেরও দাম আছে। আমাদের দরকার এমন একটা দেশ যেখানে প্রতিটি পয়সার হিসাব থাকে, যেখানে পড়াশোনা বিলাসিতা নয়, অধিকার, যেখানে একজন শ্রমিক শুধু পেট চালাতে নয়, ভবিষ্যৎ গড়তে আয় করে, যেখানে একটি পরিবার হিসাবের খাতায় না, হাসি মুখে দিন শেষ করে। এই পরিবর্তন অসম্ভব নয়। দায়িত্ববান প্রশাসন, কার্যকরী শিক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা আর ন্যায্য মজুরি, এই চারটি জিনিস যদি একসাথে কাজ করে, তাহলে এই গল্পটা বদলাবেই। তখন কেউ আর গরিব হয়ে জন্ম নিয়ে গরিব হয়ে মরবে না। তখন প্রশ্নটা এমন হবে না কেন দেশের মানুষ গরিব থেকে মরছে, বরং কিভাবে দেশের মানুষ দারিদ্রতা থেকে উঠে আসছে, সেই গল্প বলবে বাংলাদেশ।